নমস্কার। গল্প অল্প স্বল্প বাই অনামিকা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প রজনীগন্ধা। রচনাকার শেলী ভট্টাচার্য। অফিস থেকে বাড়ি ফেরার পথে সারাটা সময় জুড়ে সুভাষের শুধু অদ্রিজের কথাই মাথায় ঘোরাফেরা করছে। আজ এতগুলো বছর পর পুরনো পাড়ার, পুরনো স্কুলের, পুরনো খেলার সঙ্গীকে নতুন করে পেয়ে যে আনন্দ হওয়া উচিত ছিল, সেটা কিন্তু সুভাষের ঠিক হচ্ছে না। আজ সকালে ডিএলএফ অফিস চত্বরে যখন আদ্রিজ সুভাষকে দেখতে পেয়ে সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল ওকে, তখনও সুভাষের মধ্যে কি যেন একটা অস্বস্তিদায়ক অনুভূতি কাজ করছিল, কিন্তু বাইরে থেকে বুঝতে দেয়নি তা। যতটা পেরেছে স্বাভাবিকই থেকেছে। অফিস ঢোকার তার আগে কিছুক্ষণের জন্য অবজ্ঞা করে দাঁড়িয়েছিল দুই বাল্যকালের বন্ধু। সামান্য সময়ের কথাবার্তায় উঠে এসেছে ওদের বর্তমান পরিস্থিতি, টুকরো টুকরো অতীতের ঘ্রাণ আর ভবিষ্যৎ যোগাযোগের প্রতিশ্রুতি। সেই সূত্রে সুভাষ জানতে পেরেছে অদ্রিজ আগের সপ্তাহেই একটা ক্যাপটিভ ইউনিটে চাকরি পেয়ে গুরগাঁও এসেছে। তার আগে 1 বছর নাকি নয়ডাতে ছিল। ও একাই থাকে এখন এখানে, বাকি সবাই কলকাতায় আছে। কলকাতার নামটা উঠতেই এখনও সুভাষের ভেতর কেমন একটা শিহরণ হয়। সেই শিহরণ ওকে একটা ঝটকায় মনে করিয়ে দেয় অনেকগুলো অনুভূতি ঘেরা দিনের কথা। স্মৃতির বুলডোজারে ভেঙে চুরমার হয়ে গিয়েও সেই টুকরোগুলো কখনো কখনো ওর জীবন পথে চলতে গিয়ে পায়ে কাঁটার মতো বেঁধে। ও চেষ্টা করেও পারে না সেই পথগুলোকে এড়িয়ে চলতে। এক একটা সময়ের একাকিত্ব ওকে বশীভূত করে অজান্তেই নিয়ে চলে যায় সেই পথে। অদ্রিজের মুখে ওর মা বাবা, বউ মেয়ের কথা শোনার পর হঠাৎই সুভাষের মনে পড়ে যায় ওর মায়ের কথা। বিগত 9 বছর ধরে যে মা ওকে অক্লান্ত বুঝিয়েই চলেছে, বাবু তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আর কবে করবি? মায়ের এই সমস্ত প্রশ্নের উত্তর অতীতের যে গিঁটে জড়িয়ে আছে, তাকে খোলা বা খুলতে গিয়ে আরও জট পাকানোর ইচ্ছা কোনোটাই যে সুভাষের আর নেই। তাই এসব প্রসঙ্গ উঠলে একটাই গাঝারা কমন অজুহাত দিয়ে চলে সে ঘরে ও বাইরে। আর একটু শক্ত করে নি নিজের পা দুটোকে, তারপর। কিন্তু সুভাষ মনে মনে এটা আপ্রাণ জানে যে সেই শক্তি সঞ্চয় আসলে হয়তো অন্য কাউকে আজীবন ভঙ্গুর অবস্থায় ফেলে আসার পাপবোধ হতে মুক্ত হওয়ার অজুহাত। এসব ভাবতে ভাবতে সুভাষ আবার নিজের যুক্তি খোঁজে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তবে যে মোহন সেই ঘটনার কমাস পরে সুভাষকে বিদেশে ফোন করে জানিয়েছিল যে অদ্রিজি এখন ওই বাড়ির হর্তাকর্তা হয়ে উঠেছে, তাহলে আর সুভাষের কি দরকার ছিল ওখানে? ভাবনার মাঝে মনের দ্বিধাগুলো এসে সুভাষকে ধাক্কাধাক্কি করে। কর্ণকুহরে যেন ফিসফিসিয়ে বলে, এত বড় একটা ঘটনা শোনার পরও কি একবার ফোন করে খবর নেওয়া উচিত ছিল না সুভাষের? নেবে কি করে? ফোন নম্বরটা যে টানা সুইচড অফ করছিল, তার মানে নিশাও চায়নি আর যোগাযোগ রাখতে। এমনিতেই ও সুভাষের বিদেশ যাওয়া নিয়ে হাজার রকম আপত্তি ছিল। ঝগড়াঝাটি করে আসার আগের দিন পুরো মাটি করে দিয়েছিল নিশা। বড্ড জেদি মেয়ে, নিজের মতো না চললেই মাথা গরম থাকত ওর। এমনকি ফ্লাইট ছাড়ার আগে একবার ফোন পর্যন্ত করেনি সেদিন। এরকম আগেও হতো, ঝগড়া হলেই 7 দিন কথা বন্ধ থাকতো ওর। তারপর রাগ ভাঙাতে হতো সুভাষকে। কিন্তু তাই বলে যেদিন ও 1 বছরের জন্য বিদেশ যাচ্ছিল সেই দিনও রাগ করা যেন ওর পৈতৃক সম্পত্তি। পকেটে বাজতে থাকা ফোনের রিংটোনে চিন্তার তারগুলো ছিঁড়ে বেরিয়ে এলো সুভাষ। ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে ভেসে উঠেছে মায়ের নম্বর। হাত ঘড়ির দুটো কাঁটার দিকে চেয়ে দেখে সুভাষ বুঝল স্মৃতির কাটাকুটিতে বড্ড দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে। তাই হয়তো মা চিন্তায় ফোন করেছেন। মানে তুই সত্যি আমার সারপ্রাইজটা বানিয়ে দিবি তো? আরে দেবো রে দেবো, তুই মন দিয়ে পরীক্ষা দিয়ে আয়। লাভ ইউ মানি বলে নিশার গলা জড়িয়ে ধরে দুগালে কিস করতে থাকে ছোট্ট 4.5 বছরের পিকু। ওদিকে পিকুর মায়ের চিৎকার শোনা যাচ্ছে ডাইনিং রুম থেকে, কিরে দুধ ফিনিশ করিস নি?
কটা বাজে জানিস? আরে বাস এসে পড়বে তো। পিকু, এই পিকু। পিকু মায়ের তাড়া খেয়ে আর একবার মানির কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করে, কি সারপ্রাইজ দিবি বল না মানি? নিশা এবার নিজের হাসিটা ঢোক গিলে চেপে রেখে চোখ ঈষৎ গরম করে বলে, তোকে মা ডাকছে না, যা শিগগির, নইলে কিন্তু। কথাটা শেষ করতে হয় না, পিকু দৌড় লাগায়। ওর শিশু মনে ভয় কাজ করে, পাছে মানি চটে গেলে ওর সারপ্রাইজটা যদি মিস হয়ে যায়। সকালের এই দৃশ্য নিশার পরিচিত। রোজ সকালে পিকু স্কুলে যাওয়ার আগে ড্রেস চিরুনি নিয়ে রেডি হয়ে চলে আসে মানির কাছে। ওর মাকে মানে নিশার বোন এশাকে রান্নাঘর সামলাতে হয়, টিফিন তৈরি করতে হয় নিজের আর মেয়ের জন্য। তারপর নিশা আর মা বাবার জন্য খাবারগুলোকে যতটা সম্ভব ঠিকঠাক করে গুছিয়ে রেখে যায় এশা। যদি ওরা এখন নিশা অনেকটা গৃহস্থালিতে স্বাবলম্বী হয়ে উঠেছে, তাও এশা চেষ্টা করে যতটা করে রাখা যায়। তাছাড়া ওদের মা বাবারও বয়স হয়েছে। এমনিতেই 10 বছর আগের দুর্ঘটনার ধাক্কায় বাবার দুবার স্ট্রোক হয়ে গিয়েছিল। ফিজিওথেরাপি করে এখন চলাফেরাটুকু নিজে নিজে করতে পারেন এইটুকু যা। আর মা শরীরে সুস্থ থাকলেও মনের দিক থেকে কি অবস্থায় আছেন তা নিশা ও এশা দু বোনেই বোঝে। তাই নিশা ঘরের ও এশা বাইরে আপ্রাণ নিজেকে সাবলীল শক্ত সমর্থ রাখার চেষ্টা করে যায়। তাছাড়া নিশার দিনের বেশিরভাগ সময় জুড়েই তো থাকে পিকু। ওকে খাওয়ানো, পড়ানো, স্কুলের জন্য রেডি করা, ওর সাথে খেলা, ওর বায়না মেটানো, সব কিছুতেই মানি। নিশাও বোঝে বাড়ির সবাই, এমনকি এশার স্বামীও নিজের মেয়েকে ওর মাসি মানে ওর প্রিয় মানির কাছে রাখতে চায়। সবাই চায় নিশার জীবনের অন্ধকারময় সময়গুলো ও পিকুর সাথে কাটানো ঝলমলে আনন্দ ঘন সময়ের মধ্যে দিয়ে কাটিয়ে উঠুক। এভাবে নিশা অবশ্য তা অনেকটা কাটিয়ে উঠেছে। শুধু মাঝে মধ্যে ও অজান্তেই নিজের এককালীন তৈরি করা অতীতের গর্তের স্মৃতির পিচ্ছিল পথ পেয়ে প্রবেশ করে ফেলে। ভুলে যেতে চেয়েও মন ও মাথায় ভেসে ওঠে কিছু ভীষণ প্রিয় মুহূর্ত। আর একলা ঘরের জানলার পাশে বসে নিশা গুনগুন করে ওঠে আনমনে, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। টিফিন দেবো নিশা? মায়ের ডাকে সম্বিত ফেরে নিশা। ভেজা গলাটা কাঁচিয়ে শুকনো করে নিয়ে উত্তর দেয়, দিয়ে যাও মা, আমি পিকুর জন্য সারপ্রাইজ গিফট বানাচ্ছি। রাতে খাবার টেবিলে বসে সুভাষের মা ওর দিদির প্রসঙ্গ তুলল। মাসতুতো বোন রিতার বিয়ে ঠিক হয়েছে। খবরটা কালকেই পেয়েছিল সুভাষ। আর এও জানতো যে মা এবার ভুবনেশ্বর যেতে চাইবেন। সুভাষের কোথাও যেতে ইচ্ছে করে না। বিদেশ থেকে ফিরে এসে কলকাতাতেও একবারের জন্য যায়নি সুভাষ। পাছে সেই চেনা পরিবেশ, চেনা মুখগুলো কৌতূহলী হয়ে ওকে কিছু জিজ্ঞেস করে। কেউ না জিজ্ঞেস করলেও যেন সুভাষের মনে হতো সবাই ওদের সম্পর্কটা নিয়ে জানতে চাইছে। একটা সময় ছিল নিশা আর সুভাষের সম্পর্কটা সুভাষের আশপাশের মোটামুটি সবাই জানত। নিশা কলেজ ফেরত পথে অনেকবার সুভাষের মায়ের কাছেও এসেছিল। তাতে করেই প্রেমের কলি ফোটার আভাসটা কারোর উদ্যোগ ছাড়াই চারপাশের কৌতূহলী বাতাসে ছড়িয়ে পড়েছিল দ্রুত। আর মায়ের নিশাকে পছন্দ হয়েছিল বলে সুভাষের উচ্ছ্বাসিত আবেগ কখনো সে আভাসকে বন্ধ দরজার ঘরে আটকে রাখতেও চায়নি তখন। কিন্তু সুভাষের মা যখন ছেলের বিদেশ থেকে ফিরে আসার পর সুভাষের কাছ থেকে দুর্ঘটনার কথাটা শুনেছিলেন, তখন হঠাৎই কেমন যেন নিরুত্তেজ হয়ে গেছিলেন নিশার ব্যাপারে। সবটা পরিষ্কার করে না জানলেও হয়তো নিশার নির্ভরতা কেন্দ্রে কিছু অনিশ্চয়তা ভিড় করেছিল সুভাষের মায়ের চিন্তায়। তাই ছেলে বিদেশ ফেরত কলকাতায় আসতে না চাওয়ায় উনি আর জোর করেননি। তারপরের প্রথম 7টা বছর মুম্বাইতে কাটিয়েছিল ছেলের সাথে, আর এখন গুরগাঁওতে। তবে বিয়ের প্রসঙ্গ এখনও মা ছেলের মধ্যে স্বচ্ছতা গড়ে ওঠেনি। কারণটা হয়তো প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে উভয়েরই জানা আছে। তাই এত বছর দুজনেই একবারও কলকাতায় না গিয়ে সযত্নে এড়িয়ে গেছেন বিষয়টিকে। এখন নিজের বড়দির ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে ভুবনেশ্বরে, তাই যাওয়ার প্রসঙ্গ উঠছে। তাছাড়া ভুবনেশ্বরে যাবেন মানেই তো সেখান থেকে কয়েক ঘন্টার পথে কলকাতার দিকে যাওয়া নয়। সে কথাও ছেলেকে হাবে ভাবে বুঝিয়েছিলেন সুভাষের মা অনিতা দেবী।
সুভাষ যদিও বা প্রসঙ্গটাকে সুকৌশলে এড়িয়ে যেতে প্রথমেই অফিসে ছুটি না পাওয়ার বাহানা তুলেছিল, কিন্তু মায়ের প্রবল ইচ্ছার চাপে সুভাষকেও শেষে মাথা নোয়াতেই হলো। অবশেষে ঠিক হলো সুভাষ মাকে নিয়ে পরের দিন চলে আসবে, আর মা দিল্লি ফেরার টিকিট করে দেবে। শুধু মাসির বাড়ির থেকে কেউ অনিতা দেবীকে ভুবনেশ্বর থেকে ট্রেনে উঠিয়ে দেবে। ভুবনেশ্বর থেকে কয়েক ঘন্টার গাড়ি ড্রাইভ করে পুরীর বিচের পাশে চওড়া রাস্তাটায় এসে দাঁড়িয়ে মনে হচ্ছিল সুভাষের কতদিন সমুদ্র দেখা হয়নি। কি এক বিস্তৃততর ভাঙা গড়ার নিরন্তর ঢেউয়ের খেলা ওকে আকর্ষণ করছিল, নিকট হতে নিকটতর হতে। সুভাষ কোনোদিন না দেখে বালুচরে লম্বা পায়ের স্টেপ ফেলে দ্রুত এগিয়ে যেতে লাগলো সামনে। নোনা জলরাশির গর্জনরত তরঙ্গ যেন অভিমানী হয়ে বলছে সুভাষকে, আমায় ছুতে ছুটে আয়, পাবি ফিরে সব, কেন এত দূরে তোর হৃদয় কলরব। সুভাষের চোখে মুখে লবণাক্ত বাতাসে চিটচিটে ছোঁয়া, দু চোখ ভিজে আসছে অজানা ব্যাকুলতায়। মন বলছে কিসের দূরত্ব, কি পাওয়ার তাগিদ টানছে আমায়। কে যেন খুব পরিচিত ভেজা গলায় ওর খুব কাছে দাঁড়িয়ে বলছে কবিগুরুর কবিতার বচিলায়, ওরে তুই যাহারে দিলি ফাঁকি, খুঁজে তারে পায় কি আঁখি, এখন পথে ফিরে পাবি কিরে, ঘরের বাহিরে করিলি যারে। মুহূর্তে চমকে ওঠে সুভাষ, মাথাটা সজোরে ঝাঁকিয়ে পেছনে ফিরে দেখতে গিয়ে ঘুমটা ভেঙে যায়। অসময় নিদ্রাভঙ্গের অস্থিরতার চেয়েও সেই পরিচিত কণ্ঠস্বর ওকে কৌতূহলে বেশি অস্থির করে তোলে। সুভাষ খেয়াল করে, দেখে ওর জেগে থাকা দুটো চোখ এখনো নোনা ভেজা, কিন্তু কেন? এক টানা প্রাকৃতিক নিম্নচাপ, নেট কানেকশন বড্ড ঢিলেঢালা অবস্থায় চলছে। পিকু যতক্ষণ ঘরে থাকে না ইউটিউব চালিয়ে বসে নিশা ওর জন্য সারপ্রাইজ গিফটটা বানাতে থাকে। ডলের কিচেন, ড্রয়িং রুম, বেডরুম, হ্যাঙ্গিং ব্যালকনি সব কি সুন্দর করে দেখানো হয় এক একটা ডাইমিনিয়েচার ভিডিওতে। এগুলো দেখে রূপকথা রাজকন্যার ঘর সংসার করতে গিয়ে নিশাও হারিয়ে যায় অন্য এক দুনিয়ায়, যেখানে সুখের চাঁদোয়ার তলায় আনন্দের ছকছকে ঘর তৈরি হয়। সে ঘরে থাকে স্বপ্নের মতো সাজানো এক জগৎ, এক রাজকন্যা সে বাড়ির স্মৃতির চাদরে ঢাকা। ব্যালকনিতে তার রাজপুত্রের জন্য অপেক্ষায় বসে থাকে। অতঃপর অজস্র ভালোবাসার মোড়ক খুলে সেই রাজপুত্র রাজকন্যের জন্য বের করে একটি প্রেমের আংটি। ভাবতে ভাবতে নিশার সমস্ত শরীর শিহরণ হয়, মনে হয় যেন এক স্বপ্ন বাস্তবিক হতে ছটফট করছে। মানে আমি এসে গেছি, পিকুর জোরালো আদুরে ডাকে সম্বিত ফেরে নিশার। অন্তরের অব্যক্ত চাওয়াগুলোকে বাস্তবতার কঠিন ঢাকনায় জবরদস্তি মুখ বন্ধ কৌটোর মতো আটকে দেয় নিশা। ধীরে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের দিকে চেয়ে দেখে ভাবে, এই 10 বছরের 26টা অপারেশনে কি হাল হয়েছে চেহারার। গত 3 মাস আগেও হলো শেষ অপারেশনটা। অবশ্য বলা যায় না, হয়তো আরও হতে পারে। মেরুদণ্ড বরাবর সাজানো স্নায়ুকোষগুলো যখন তখন ঝামেলা করে এখনো। তখন পায়ের থেকে স্নায়ুকোষ অপারেট করে স্থানান্তর করাতে হয়, আর এই করে দিনকে দিন নিশার পা দুটোতে হাওয়া, মাঝে মাঝে ব্যথাটা আরও বাড়তে থাকে। নিশা আপন মনে নিজেকে বিদ্রূপ করে হেসে ভাবে, সারাটা শরীর ঘিরে বসানো 4টে লোহার পাত ঘিরে শরীরে কাঠিন্য তৈরি হলেও বেহায়া মনটা এখনো নরম, এখনো তার নরম অনুভূতির মাটিতে ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন। ভঙ্গুরতা যে শুধু শরীরে নয়, বাস্তবিকতাতেও করাঘাত করেছে, তাকে ভুলে যেতে চায় মন। জানিস মানি, বাবা বলেছে বাবাও একটা সারপ্রাইজ দেবে। পিকু এসে নিশাকে জড়িয়ে ধরে আনন্দে দু চোখ বড় বড় করে ভুরু নাচিয়ে বলতে থাকে। পিকুর ছোঁয়াতেই মুহূর্তের মন ভালো করা বাতাসে নিশা সব ভুলে যায়। ওর অতীত, বর্তমান, ভবিষ্যৎ ভেসে যায় এক শিশুর সারল্য ভরা হাসির লহমায়। তাই? পিকুকে জড়িয়ে ধরে বলে ওঠে নিশা। হ্যাঁ রে, তবে সারপ্রাইজটা শুধু আমার জন্য নয়, সবার জন্য। সবার জন্য মানে? পিকুর কথার পিঠে অবাক প্রশ্ন নিশার। মানে বাবা বলেছে সবার জন্য একটা ট্যুর প্ল্যানিং করবে এবার। আমার এক্সাম ফিনিশ হলেই আমরা সবাই মিলে ঘুরতে যাব।
এবার নিশা পিকুর কথাগুলো কিছুটা বুঝতে পারে। আগেরবার পিকুর পরীক্ষার পর ওদের সবাইকে সারাদিনের জন্য ইকো পার্কে নিয়ে গেছিল পিকুর বাবা। খুব মজা করেছিল সবাই মিলে। এবারও হয়তো তেমন কিছু চিন্তা করছে। মানি, তার আগে আমার সারপ্রাইজটা তুই দিবি তো? পিকুর সন্দিগ্ধ প্রশ্নের সরল প্রকাশ। নিশা ওকে জড়িয়ে ধরে আদর করে বলে, দেব রে সোনা, দেব। লাঞ্চ ব্রেকে অফিস বিল্ডিং থেকে বেরিয়ে একটা সিগারেট ধরাচ্ছিল সুভাষ। মুখের সামনে লাইটারে ক্লিক করে কেউ একটা এগিয়ে ধরল। সুভাষ দু ঠোঁটের মধ্যে সিগারেটটা চেপে ধরে আড়চো রেখে দেখল অদৃশ দাঁড়িয়ে পাশে। সুভাষ বুঝল এবার থেকেই অফিস চত্বরে যখন তখন দেখা হয়ে যাবে অতীত স্মৃতিগত ছায়ার সাথে। সিগারেটটা আর ছাড়তে পারলি না তাহলে? অদ্রিজের মৃদু শাসনীয় প্রশ্ন। কেন, তুই ছেড়ে দিয়েছিস নাকি? একটু যেন কড়াভাবেই বলে ফেলল সুভাষ। ঠিক ছেড়েছি বললে ভুল হবে, বরং ছাড়িয়ে ছেড়েছে বলাটা ভালো। মানে? সুভাষের অবজ্ঞাসূচক প্রশ্ন। আরে বন্ধু, বউয়ের জ্বালায় কি আর নিজের সুখ সুবিধেগুলো বেঁচে থাকে রে? বলে কৌতুকে সুভাষের পিঠ চাপড়ে বলে উঠল অদ্রিজ। তারপরেও সুভাষকে চুপ থাকতে দেখে বলল, তা তোর সহধর্মিনী বুঝি উনার ধর্ম পালন করেননি? অদ্রিজের কথায় ফ্যাকাশে দৃষ্টিতে তাকায় সুভাষ বন্ধুর দিকে। অদ্রিজ কিছু একটা আন্দাজ করে বলে, মানে পতির কর্মে সতীর পুণ্য কিনা, তাই তেনারা খেয়ে না খেয়ে আমাদের ভালো চাইতে চায়। অদ্রিজের কথাটা শেষ না হতেই সুভাষ বিরক্তির সুরে বলে ওঠে, আমি বিয়ে করিনি। কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে অদ্রিজ। তারপর কিছুটা আঁচ করতে পারে বন্ধুর মনের অবস্থা, আর সেটা অনুভব করে হয়তো বন্ধুর জন্য কতকটা গর্বও বোধ করে। তারপর ভারী আবহাওয়াটা কিছুটা হালকা করে পরিস্থিতিকে স্বাভাবিক করতে বলে ওঠে, আর কবে করবি বন্ধু? চুলদারি যে সব পেকে যাচ্ছে। বন্ধুর কৌতুকে বিন্দু মাত্র রেসপন্স না করে অফিসে ঢোকার তাড়া দেখায় সুভাষ। বুঝতে পেরে অদ্রিজ বলে, সামনে সোমবার তোকে একটা ছবি দেখাবো, এখন সাথে নেই। বন্ধুর কথায় নিরুত্তাপ থাকে সুভাষ। গম্ভীরভাবে জানায় ও মাকে নিয়ে ভুবনেশ্বরে বেরিয়ে যাবে সামনের শনিবার। রবিবার থেকে সোমবার ফিরে আসবে, তাই সোমবার অফিস আসাটা অনিশ্চিত। আচ্ছা, মাসিমা এখানে তোর সাথেই থাকে? হুম। এখন আসি, এতক্ষণ ব্রেক থাকাটা বসের নাপসন্দ। অদ্রিজকে রীতিমতো কথাগুলো ছুড়ে বলেই কটকট করে অফিসের দিকে এগিয়ে গেল সুভাষ। হোটেল রুমের পূব দিকের জানলাটার পর্দাটা সারাতেই সমুদ্র সৈকতের দিক থেকে একটা ঝকঝকে সকালের রোদ এসে জড়িয়ে ধরল নিশাকে। গতকাল রাতে ট্রেন জার্নির ক্লান্তিতে ক্যাব থেকে নামার সময় আর তেমন করে সমুদ্রের দিকে চেয়ে দেখেনি নিশা। কত বছর পর শরীরের এত ধকলের পর এরকম ট্রেন জার্নি করল নিশা। সেই কলেজের ফার্স্ট ইয়ারের শেষে মা বাবা বোনের সাথে ওয়ালচেয়ার গিয়েছিল নিশা। এশা সেবার উচ্চ মাধ্যমিক দিয়েছিল। একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল ওদের দু বোনেরই। সমুদ্র খুব প্রিয় বলে নিশার বাবা অল্টারনেট বছরে সমুদ্র সৈকতে ট্যুর প্ল্যানিং করতেন। কত মজা হতো তখন ঘুরতে গিয়ে। বালু তটে বসে দুই বোন মিলে ঘর বানাতো, ঝিনুক কুড়োনোর কম্পিটিশন করতো, মায়ের সাথে হোটেল রুমে বসে আন্তাক্ষরী খেলতো। গানের গলাটা দুজনেই মায়ের মতো পেয়েছিল, কিন্তু বরাবরই নিশার গানের প্রতি ঝোঁক ছিল বেশি। এখনও তাই ও গুনগুন করে ওঠে অবসরের একাকিত্বে। পূবের অরুণালয়ে সমুদ্রকে বহু বছর পর দেখে নিশার ভেতরের আধারগুলো যেন সহসা গুমড়ে ওঠে। মনে হয় ছুটে চলে যায় ওর ভালোবাসার প্রকৃতির কাছে। নিশার অভিমানী কণ্ঠে গুনগুনিয়ে ওঠে সুরের লহমা। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে, ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। দেখা দেব বলে তুমি হও যে অদর্শন, ও মোর ভালোবাসার ধন। মানে তুই কাঁদছিস? পিকুর কথায় এক ঝটকায় বন্ধ করে দেয় গান। মানুষ জগৎ থেকে ফিরে আসে নিশা। চেয়ে দেখে দরজায় বোন এশাও দাঁড়িয়ে আছে এক কোণে। ওর ছলছলে চোখ দুটো লুকোতে মেয়েকে বকে উঠল নেশা। দিলি তো মানির গানটাকে থামিয়ে। আরে না না, আয় মা, আমার কাছে আয়। আজ তোর সাথে বাড়ির ঘর বানাবো, সমুদ্রে স্নান করব, অনেক মজা করবো আমরা। নিজের সমস্ত যন্ত্রণাগুলোকে কর্পূরের ধোঁয়ার মতো উড়িয়ে চটজলদি নিজেকে স্বাভাবিক করে পিকুকে জড়িয়ে ধরে নিশা।
সকাল তখন প্রায় 6:30। অরুণে স্নিগ্ধ আলো পড়া ঝলমল করছে সমুদ্রের জলরাশির স্ফীত অংশভাগ। বালুতটে একরাশ মুগ্ধতা নিয়ে সমুদ্রের দিকে মুখ করে বসে আছে নিশা আর এশা। পিকু ওর মানির তৈরি ডল হাউসকে কারো মানা না শুনে খেলবার জন্য নিয়ে এসেছে সাথে করে। সেটি তার বড্ড মন পছন্দের হয়েছে। এমন সময় অদ্রিজকে দূর হতে দেখে পিকু এশাকে বলতে লাগলো, মা, বাবার সাথে ও কে আসছে? পিকুর প্রশ্নে সেদিকে ফিরতেই চমকে উঠল দুই বোন। নিশার যেন সারা শরীর অবশ লাগছে তখন। বুকের বাঁ দিকটা মুহূর্তে সজোরে স্পন্দনশীল হয়ে উঠেছে। নিজে দুটো চোখকে বিশ্বাস করতে পারছে না ও। সেই পরিস্থিতিতেও এশাও সমানভাবে অবাক, কারণ ওর স্বামী অদ্রিজ সবাইকে চমকে দেওয়ার জন্য সমস্ত ব্যাপারটাকে কারোর সাথে আগে আলোচনাই করেনি। 5 দিন আগে বাল্যবন্ধু সুভাষের সঙ্গে কথা বলার পর নিজে মনে মনে পরিকল্পনা করে প্রথমে গিয়েছিল সুভাষের গুরগাঁওয়ের ঠিকানায়, যে ঠিকানার কথা প্রথম দিনই সুভাষ ওকে কথা প্রসঙ্গে জানিয়েছিল। সেখানে গিয়ে সুভাষ আর ওর নিজের শালিকা নিশার ব্যাপারে সুভাষের মায়ের সঙ্গে কথা বলে ও। কথায় কথায় জানতে পারে মোহনের কথা। মোহন সুভাষ আর অদ্রিজের কলেজের বন্ধু ছিল। সেই কলেজেই জুনিয়র ছিল নিশা। মোহন ইউনিয়ন করত, মিটিং মিছিলে কড়া কড়া ভাষা বলতো বলে নিশা ওকে তেমন পছন্দ করত না। কিন্তু শুরুর দিন থেকেই মোহনের নিশার ওপর নজর ছিল। যখন সুভাষের সাথে নিশার সম্পর্কটার কথা কলেজে ছড়িয়ে পড়েছিল, মোহন খুব চলত। নিশার বোন এশাও পড়তো ওই কলেজে। আর কিভাবে যেন অদ্রিজ বন্ধুসূত্রে নিশার সাথে যোগাযোগ হওয়ার পর এশার প্রতি দুর্বল হতে শুরু করেছিল, কিন্তু কখনো সেভাবে সবার সামনে, এমনকি এশার সামনেও প্রকাশ করেনি তা। তারপর যখন সুভাষের এমএসসিতে চাকরি হয়ে যাবার পর 1.5 বছরের মাথায় বিদেশ যাবার সুযোগ এসেছিল, নিশা খুব আপত্তি করেছিল। অদ্রিজ মধ্যমণি হয়ে বোঝাতে অনেকবার নিশাদের বাড়িতেও গিয়েছিল। হয়তো ভেতরে ভেতরে এশার সাথে দেখা হওয়ার একটা টানও ছিল তার। কিন্তু যেদিন নিশার সাথে সুভাষের চরম মনোমালিন্য হয়েছিল, সেদিন অদ্রিজকে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। পরে সেসব কথা শুনেছিল এশার কাছে। এশাই জানিয়েছিল অদ্রিজকে যে নিশার অভিমানী মন বড্ড জেদি হয়ে গিয়েছিল তখন। আর সুভাষের বিদেশ যাবার দিন নিশা ছাদে গিয়ে দাঁড়িয়ে একা এক মনে কাঁদছিল। আর সেই সময় আকাশে একটা ফ্লাইট দেখে অন্যমনস্কভাবে পা পিছলে পড়ে গিয়েছিল দোতলার ন্যাড়া ছাদ থেকে। মুহূর্তে ঘটে গিয়েছিল একটা মর্মান্তিক দুর্ঘটনা। ভাবতেই এখনো অদ্রিজ শিউরে ওঠে। এশার কাঁপা গলায় ফোন পেয়ে সেদিন যখন হাসপাতালে ছুটে গিয়েছিল অদ্রিজ, তখন ডাক্তারের ভাষায় নিশার যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু হয়ে যেতে পারে। আইসিইউতে এর বাইরে টেনশনে একটানা বসে থেকে পরের 2 দিনের মধ্যে নিশার বাবার অ্যাটাক হয়েছিল। বিপদের ঘন যে তীর ছায়া যেন নিশাদের বাড়ির ওপর লোভী ধাওয়া বসিয়েছিল সে সময়। অদ্রিজ সুভাষের মায়ের কথায় বুঝেছিল সে সময় মোহন ওকে অদ্রিজের নিশাদের বাড়িতে বারংবার যাওয়ার কথাটাকে অন্যভাবে পরিবেশন করেছিল। অথচ নিশার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বললেও তার গুরুত্ব অনেক কমিয়ে বলেছিল। আর নিশা দীর্ঘ 3 মাস হাসপাতাল থাকায় সুভাষকে কল করতে পারেনি। তারপরেও সুভাষ আর কল না করায় নিজেকে কারোর ওপর অসহায় নির্ভরশীল হতে চায়নি নিশা। আর এই মিসকমিউনিকেশন মোহনের ষড়যন্ত্র। দুজনের ভুল বোঝাবুঝি, অভিমানী মনের জেদ, সব কিছুর মিলিত কারণে সুভাষও তারপর নিজের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার পরিবর্তন করে ফেলেছিল। দেশে ফেরার পরেও 1 বছরের মধ্যে মোহন নাকি জানিয়েছিল সুভাষকে অদ্রিজ নিশাদের বাড়ির জামাই হয়ে উঠেছে। ওই পরিবারের হর্তাকর্তা এখন অদ্রিজ। সে সময় মোহন অবশ্য কথাটা মিথ্যে বলেনি। এশা আর অদ্রিজের মধ্যে তখন নির্ভরতা আর বিশ্বস্ততা ভিত্তিক ভালোবাসার সেতুটা দৃঢ় হয়ে উঠেছিল। নিশার তখন 2-3 মাস অন্তর অন্তর এক একটা অপারেশন হচ্ছিল। এদিকে এশার বাবা প্রায় বিছানায় পড়ে গিয়েছিলেন। তাই কলেজ পাশ করে চাকরি পেয়ে 1.5 বছরে নিজেকে একটু মজবুত করেই অদ্রিজ এশাকে বিয়ে করে নিয়েছিল। অদ্রিজের মা বাবাও নিশাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সে সময়। এমনকি বিয়ের পরেও ওরা নিজেদের একমাত্র পুত্রবধূ এশাকে তার মা বাবা আর দিদির খেয়াল রাখতে নিজের বাড়িতেই থাকতে বলেছিল। আজ প্রায় 10 বছর পর যখন অদ্রিজ সুভাষের কাছে শুনেছিল ওর বিয়ে হয়নি আর দেখতে পেয়েছিল বন্ধুর ভেতরের গভীর ক্ষতকে, তখন বুঝেছিল এই 10 বছরের চারপাশে অনেক কিছু বদলেছে। কিন্তু সুভাষের মনের গভীরে নিশা আর নিশার মনের গভীরে সুভাষের জায়গাটা আদৌ কোনো বদল হয়নি।
যেটুকু রাগ অভিমানজনিত বহিরাগত পরিবর্তন হয়েছে, তার মূলে অন্য কেউ দাঁড়িয়ে আছে। হয়তো মোহনের কথা মনে করেই সুভাষ এখনো ওর বন্ধু অদ্রিজকে ঠিক আগের মতো মেনে নিতে পারছে না। সুভাষের হয়তো মাথায় আছে এখনো অদ্রিজ নিশাদের বাড়িতে যাওয়ায় হুজুগ তুলত, কিন্তু কারণটা সেদিনও ওর অজানা ছিল আর আজও। তবে সুভাষের অদ্রিজকে আজ ভুল বুঝে সহজভাবে মেনে না নিতে পারাটা আরও প্রমাণ করছে যে ও নিশার প্রতি এখনো কতটা অভিমানী। এত গভীর দীর্ঘস্থায়ী অভিমান যে প্রেম ছাড়া আর কিছুতেই সম্ভব নয়। এই প্রেম নিশার শারীরিকভাবে দুর্বলতা বা সবলতা ভিত্তিক মোটেই নয়, বরং বিশ্বাসের মজবুত ইমারতে চির ধরার প্রকাশ মাত্র। অতঃপর সব চিন্তা করে অদ্রিজ সুভাষের মায়ের মতামত নিয়ে তৎকালে ওর পুরী যাওয়ার পর আর এশা নিশা সহ পিকুর পুরীতে আসার টিকিট করেছিল। এমনকি মেয়েকে কথা দিয়েছিল একটা ট্যুর করবে, তো সেটা পুরীতেই হবে। অদ্রিজের ভেতরের প্রবল ইচ্ছা ওকে চুপি চুপি জানান দিচ্ছিল বন্ধু সুভাষকে তার প্রেমের সাথে সমুদ্র সৈকতেই মিলিয়ে দেবে সে। একবার কলেজে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যখন সুভাষকে নিশার সামনে বন্ধুরা খ্যাপাচ্ছিল কোথায় যাবি হানিমুনে, তখন নিশার লজ্জায় রাঙা মুখের দিকে চেয়ে বলেছিল সুভাষ পুরীর সমুদ্র সৈকতে। সবাই ব্যঙ্গ করেছিল তখন, বাঙালির ওই এক রয়েছে পুরী। নিশা কিন্তু আবেগময় শিহরণে ধীর করায় বলেছিল তখন, তাতে কি, সমুদ্র তো আমার প্রিয় জায়গা। কথাগুলো মনে পড়তেই আবেগে দু চোখ ভিজে এসেছিল অদ্রিজের। ও সুভাষকে এতগুলো বছর ধরে চোখের সামনে দেখে, কিন্তু নিশাকে দেখেছে। জেদি ছটপটে মেয়েটা কেমন যেন সব সময় হ্যাঁতে হ্যাঁ আর সবার নাতে না মিলিয়ে চলে এখন। শরীরের ওপর দিয়ে বয়ে চলা এত বড় ঝড়কে সামলে 5টা বছর হুইল চেয়ার থেকে আবার উঠে দাঁড়িয়েও নিশা কেমন যেন নির্লিপ্ত জীবন নামক শব্দটাকে ঘিরে। শুধুমাত্র পিকুকে বুকে আগলে রেখেও সব কিছু ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করে। অদ্রিজ সুভাষের মাকে সেদিন গুড়গাঁওতে বসে অনুরোধ করেছিল সুভাষকে নিয়ে ওই দিনই সকালে সমুদ্রের পাড়ে আসতে। উনি তাই এসেছেন। আর সুভাষের মাই ছেলেকে অদ্রিজের কথা বলা সব কথাগুলো জানিয়েছে। সেসব জানার পর থেকে গতরাতে অদ্রিজকে কতবার ফোন করেছে সুভাষ, ক্ষমা চেয়েছে ওর এককালীন প্রাণের বন্ধুর কাছে। এই মুহূর্তটা শুধু প্রেমের পুনর্মিলনের মুহূর্ত, একজোড়া প্রেমের কলির একসাথে সৌরভিত হওয়ার মুহূর্ত। সুভাষকে নিয়ে সমুদ্র তীর বরাবর হেঁটে আসতে গিয়ে ভাবছিল অদ্রিজ। নিশার সামনে যখন দুই বন্ধু এসে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল বাইরের সমুদ্রের চেয়েও উত্তাল ঢেউ তখন দুই প্রেমিক প্রেমিকার অন্তরে আবেগ আর বিস্ময়কর কৌতূহলের উর্মিমালায় গড়ে উঠেছে। ধীরে ধীরে এতগুলো বছরের গোচর অগোচরের ঘটনাজাত সমস্ত জট সবার সামনে খুলে অদ্রিজ সেই তরঙ্গকে শান্ত করল। এই 10 বছরের অজানা অবিশ্বাসের পর্দাগুলোকে এক এক করে ছিঁড়ে উভয় তরফের প্রকৃত সত্যটাকে প্রকাশ করল সে। সেখানে সবচেয়ে অবাক হয়ে দাঁড়িয়েছিল তখন ছোট্ট পিকু। ওর ডল হাউসে থাকার জন্য একটা বারবি ওর বাবা এখান থেকে কিনে দেবে বলেছিল। সেই অপেক্ষার সাথে সে বাবার বলা গল্পটাকে না বুঝেই গিয়েছিল। এমন সময় অদ্রিজ মেয়ের হাতে তুলে দিল একজোড়া পুতুল। পিকু খুশিতে হাততালি দিয়ে বলে উঠল, কি মজা বাবা, এ তো প্রিন্স আর প্রিন্সেস। হ্যাঁ তো, শীঘ্র সত্যিকারের রাজপুত্র আর রাজকন্যারও বিয়ে হবে। তারপর ওরা একটা সুন্দর সাজানো বাড়িতে খুব খুব আনন্দে একসাথে থাকবে, ঠিক তোমার ডল হাউসের মতোই। বাবার কথায় কিছুক্ষণ চুপ থেকে পিকু বলে উঠল, এটার নাম তো ডল হাউস, তাহলে ওই বাড়িটার কি নাম হবে বাবা? রজনীগন্ধা, একসাথে বলে উঠল নিশা আর সুভাষের আনন্দঘন ভেজা গলা। ওরা যে বহু বছর আগে ওই নামটাই ঠিক করে রেখেছিল ওদের স্বপ্নের বাড়ির জন্য। নিশার নাম থেকে রজনী আর সুভাষের নাম থেকে গন্ধ, শব্দের মিলনে গড়ে উঠেছিল সেদিন সেই প্রেমের প্রাসাদের নাম। ওদের একসাথে বলা শব্দটা শুনে এশা আর অদ্রিজ মুক্ত হয়ে তখন আবার নতুন করে অনুভব করলো প্রেম শব্দটাকে। সুভাষ স্বপ্ন দেখছিল সমুদ্রকে ডাকছে আর বালুচর উপহার দিতে চাইছে ওর মানুষ জগতের চাওয়াকে। ভোরের আধো আলোর স্বপ্ন আজ এভাবে ঝলমলে অরুণের আলোয় পূরণ হবে, স্বপ্নেও ভাবেনি সুভাষ। কিছুক্ষণে নীরবতা ভেঙে নিশা আর সুভাষ মিলিত হলো প্রেমের বাঁধ নামানা প্রলয়।
অদ্রিজ দূর হতে দেখতে পেল সমুদ্র তীরের বালিতে এক জোড়া আঙুল তার আনন্দঘন সঞ্চালনের মধ্যে একত্রিত হয়ে করছে ভালোবাসার প্রকাশ। আর নিশার কণ্ঠে সঙ্গীত তরঙ্গমালার মতোই বায়ুতে আছড়ে পড়ছে দূর হতে দূরান্তরে। আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো, আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো।